আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা স্পোকেন শিখতেছেন বা স্পোকেন শেখার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার নিয়ে আমি আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। আমি আশা করি এই ছোট্ট একটি স্ট্রাকচার বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা স্পোকেন ইংরেজির ক্ষেত্রে শেখার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। দেখুন, স্পোকেন ইংরেজির ক্ষেত্রে বেশ কিছু স্ট্রাকচার আছে যেগুলো অধিক পরিমাণে ব্যবহৃত হয় এবং এগুলা সহজে শেখা যায়। তার মধ্য থেকে খুবই ছোট্ট একটা স্ট্রাকচার আমি আলোচনা করব। আমি বিশ্বাস করি খুব সহজেই আপনারা এটা আয়ত্ত করতে পারবেন এবং এটা যদি আপনারা ডেইলি লাইফে ব্যবহার করতে পারেন আপনার স্পোকেন জার্নি আরেকটু ইজি হয়ে যাবে এবং নেক্সট লেভেলে যাবে। আই হোপ। ওকে, নো মোর টকিং, কাম টু দ্য মেন পয়েন্ট। লেটস বিগিন। এইখানে দেখুন, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে স্পেশাল স্ট্রাকচারগুলো আছে তাদের মধ্যে এটি একটি। আমি এখন যেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, প্রথমে যে কোনো স্ট্রাকচার আমরা জানি যে ইংরেজি বাক্যে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাই না? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপরে V1 দ্যাট ইজ বেস ফর্ম অফ ভার্ব, প্লাস অবজেক্ট অর এক্সট্রা। এই অবজেক্ট অর এক্সট্রা আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। সাবজেক্টের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে সাবজেক্ট আমরা যে কোনো কিছু সাবজেক্ট ব্যবহার করতে পারি। সেটা হতে পারে আই, ইউ, উই, দে, পিপুল, চিলড্রেন, বয়েজ, স্টুডেন্টস, এনি টাইপ অফ সাবজেক্ট ইউ ক্যান ইউজ। বাট ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্যাট আপনি সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করছেন না প্লুরাল সাবজেক্ট ব্যবহার করছেন, এটা লক্ষ্য রাখতে হবে। বিকজ সাবজেক্ট অনুসারে আপনাকে ভার বসাতে হবে। যদি প্লুরাল সাবজেক্ট আমরা ব্যবহার করি তাহলে এখানে হ্যাভ টু ব্যবহার করব, আর যদি সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করি তাহলে হ্যাজ টু ব্যবহার করব। সিঙ্গুলার সাবজেক্ট দ্যাট ইজ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার। ওকে, তারপরে ভার্বের বেস ফর্ম V1 যেটা বলে অনেকে V1, এটা ব্যবহার করো, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমি এর অর্থ সহ কিছু উদাহরণ এখানে দেখেছি, আপনারা বোঝার চেষ্টা করুন। এই অর্থটা হবে, এই স্ট্রাকচারটার বাংলা অর্থ হবে কাউকে কিছু করতে হবে। এখন লক্ষ্য করুন, আমরা বাস্তবে কিছু কথা এরকম বলি, আমাকে খেতে হবে, আমাকে আমার সিলেবাস শেষ করতে হবে, আমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে, তোমাকে ঘুমোতে হবে, তোমাকে একটা মিটিংয়ের আয়োজন করতে হবে, তাদেরকে একটা অনুষ্ঠানের আয়োজন করতে হবে, আমাকে চা পান করতে হবে। এইরকম করতে হবে যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সবগুলোই এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। লাইক এখানে এক্সাম্পলটা লক্ষ্য করুন, উই হ্যাভ টু স্টাডি আ লট। উই হ্যাভ টু স্টাডি আ লট, আমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। এইখানে প্লুরাল ব্যবহার করছি কারণ উই সাবজেক্ট হিসেবে প্লুরাল, তাই আমরা কি করেছি, হ্যাভ টু ব্যবহার করেছি। এগেন এইখানে লক্ষ্য করুন, শি হ্যাজ টু টেক প্রিপারেশন। এইখানে শি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার, তাই আমরা ব্যবহার করেছি হ্যাজ টু। সোজা কথায় সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ টু, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ টু, দেন বেস ফর্ম অফ ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আপনি ইচ্ছা অনুসারে ভার্ব অনুসারে দিতে পারবেন। শুধু মনে রাখতে হবে হ্যাভ টু না হ্যাজ টু। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ টু, প্লুরাল হলে হ্যাভ টু। আমাদেরকে যেতে হবে, খেতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তোমাদেরকে ঘুমাতে হবে, কাজ করতে হবে, অবসর নিতে হবে, পরিশ্রম করতে হবে, বিশ্রাম নিতে হবে, যে কোনো করতে হবে, কাউকে কিছু করতে হবে, এইরকম ব্যবহারের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আমি আশা করছি সহজে এই স্ট্রাকচারটি আপনারা যদি প্র্যাকটিস করেন সেভাবে, তাহলে স্পোকেন ইংরেজি শেখার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো আমার পরামর্শ হলো আপনারা স্ট্রাকচারটা ভার্ব অনুসারে, ভার্বটা আপনি যে কোনো ভার্ব ব্যবহার করতে পারবেন। কাম, গো, টেক, মুভ, ড্রিঙ্ক, বিলিভ, ট্রাস্ট, এনি টাইপ অফ ভার্ব ইউ ক্যান ইউজ। শুধু মনে রাখতে হবে সাবজেক্ট অনুসারে হ্যাভ টু আর হ্যাজ টু, দেন বেস ফর্ম অফ ভার্ব। লাইক আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু স্লিপ, আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক, উই হ্যাভ টু ফিনিশ আওয়ার সিলেবাস, উই হ্যাভ টু ড্রিঙ্ক, we have to take responsibilities. That's like you have to practice. Okay, I hope you understand and will follow my structure to improve your spoken English. No more today. Thank you very much. I will come again with a new video. Till then, Allah Hafiz.